আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাই কি শুনতে পাচ্ছ? ওকে, সাবাস। কথা কম, কাজ বেশি। ওকে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আমরা শুরু করেছি। আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শনটা পড়ে ফেলছি। আজকে আমরা প্রসেস দেখব। হ্যাঁ, প্রসেসের কয়েকটা ধাপ আছে, এই ধাপগুলো আমরা একটু দেখে নিই, তাইলে আমাদের পড়াটা সহজ হয়ে যাবে। মনে করো যে টার্গেট ডিএনএ বলে একটা ডিএনএ আছে। আমি সহজ করে বলি, ধরা যাক এটা একটা ব্যাকটেরিয়া। কি এটা? এটা একটা ব্যাকটেরিয়া। তুমি চাও এই ব্যাকটেরিয়াটা ইনসুলিন তৈরি করুক। হ্যাঁ, তুমি চাও। ইনসুলিন কে তৈরি করে? মানুষ। কিন্তু মানুষের শরীর ইনসুলিন তৈরির জন্য একটা লেভেল আছে, একটা থ্রেশহোল্ড লেভেল আছে, এর বেশি করতে পারে না। করতে গেলে মানুষের অগ্ন্যাশয়টা নষ্ট হয়ে যাবে। তাহলে বাজারে তো অনেক ইনসুলিন পাঠাইতে হবে না? অনেক ডায়াবেটিস মানুষ আছে না, ডায়াবেটিস আছে যাদের। তো আমরা যেটা করি, ব্যাকটেরিয়ার হেল্প নেই। একটু চিন্তা করো। তাহলে এখানে এটা হলো মানুষ, তার শরীর থেকে একটা ডিএনএ আনতে হবে। কি আনতে হবে বলো তো? ডিএনএ। এই ডিএনএটার কাজ হলো ইনসুলিন তৈরি করা। এই ডিএনএটা আমরা পাঠাবো কোথায়? এই ব্যাকটেরিয়ার ভেতরে। এই যে পাঠালাম এখানে। তাহলে এই ব্যাকটেরিয়াটা কি তোমাকে দিবে? ইনসুলিন দিবে। দিবে কি না? ইনসুলিনের জন্য জাস্ট ডিএনএটা মানুষের শরীর থেকে আনতে হবে। তাহলে বলো তো এখানে টার্গেট ডিএনএ কোনটা? হিউম্যান ডিএনএটা। টার্গেট ডিএনএ কোনটা? হিউম্যান ডিএনএটা। ওইটাকে কি করতে হবে? নিয়ে আসতে হবে। এরপর বাহক নির্বাচন করতে হবে। বাহক মানে এই যে ব্যাকটেরিয়াটা, বুঝছো? এই ব্যাকটেরিয়াটা মানুষের ডিএনএটা সে ধারণ করবে। কোথায়? তার একটা এরকম প্লাজমিড থাকবে, সে প্লাজমিডের সাথে জাস্ট আমরা অ্যাড করে দেব। ঠিক আছে? তার প্লাজমিডের সাথে অ্যাড করে দেব। তখন এই যে ডিএনএটা, মানুষের যে ডিএনএটা ব্যাকটেরিয়ার ভেতরে আসলো, এই ডিএনএটা তখন ইনসুলিন তৈরি করবে। প্রিয় স্টুডেন্ট, ওই কথাটা এখানে বলছো। দেখো, টার্গেট ডিএনএ বাহকের ডিএনএ নির্দিষ্ট স্থানে অ্যাড করে দিব। আর অ্যাড করার সময় এরকম কাটাকাটি করা লাগে আর কি, কেটে ফেলে দেওয়া লাগে। তখন মানুষের ডিএনএটা আবার এখানে বসায় দিতে হয়। সেই সময় রেস্ট্রিকশন এনজাইমের আমরা হেল্প নেই। রেস্ট্রিকশন এনজাইমের আমরা হেল্প নেই। ঠিক না মুহিম? আবার যখন জোড়া দেই, যে আমরা কাটলাম, কেটে মানুষের ডিএনএ এখানে অ্যাড করলাম, জোড়া দেওয়ার সময় আমরা একটা এনজাইম ব্যবহার করি, দ্যাট ইজ কল লাইগেজ এনজাইম। ওকে, এবার বলো তো, হোস্ট নির্বাচন বলতে কি বোঝায়? মানুষ হোস্ট নাকি ওই ব্যাকটেরিয়াটা? বলো তো, পারো কিনা বলো। এখানে ব্যাকটেরিয়াটা হোস্ট। হোস্ট মানে পোষক, যে তার শরীরে ধারণ করে। ওকে, তাহলে হোস্ট আমাদের ঠিকঠাক নির্ধারণ করতে হবে, কোন ব্যাকটেরিয়া কোন জিনিস তৈরির জন্য ভালো। এই ধরনের হোস্ট নির্বাচনের ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা রাখবে। এবার এখানে একটা আছে বহিঃপ্রকাশ মূল্যায়ন। বহিঃপ্রকাশ মূল্যায়ন মানে হলো যে এই যে হোস্ট ব্যাকটেরিয়াটা মানুষের এই যে ডিএনএটা আছে না এখানে, এটা ঠিকঠাক ধারণ করছে কিনা এটা আমাদের টেস্ট করতে হয় একবার। টেস্ট করার পর ওকে আমরা চাষাবাদ করি ইনসুলিন তৈরির জন্য। তো ওই টেস্ট করাটাকে বলা হয় মূল্যায়ন করা, বহিঃপ্রকাশ মূল্যায়ন। আচ্ছা, যাই হোক, মূল্যায়ন করলাম, করার পর আমরা চাইলে যে কোনো শরীরের মধ্যে প্রবেশ করা দিতে পারি, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের কথা এখানে বলা আছে। এগুলো রিডিং পড়লেই ঠিক হবে যদি তুমি কনসেপ্ট বোঝো। তাহলে আমি এখন চলে আসি, সেটা হলো প্রসেসটাতে। হ্যাঁ, এই প্রসেসটা পরীক্ষায় আসবে, সেটা হলো 100% লিখে রাখো। এই প্রসেসটা পরীক্ষায় আসবে। তো আমি এক কাজ করি, সেটা হলো আমি এই জায়গায় এটা না পড়ি, আমি তোমাকে একবার পুরো ইনসুলিন তৈরির প্রসেসটা পড়াই। হ্যাঁ, এটা তো গতদিন আমি পড়াইছি। তাহলে ইনসুলিন তৈরির প্রসেসটা যখন বোঝাবো, তখন এখানে যা যা আছে এই কথাগুলো তুমি সব বুঝতে পারবা। আমি ইনসুলিন তৈরির প্রসেসটা পড়াই তোমাদের। তারপর আমরা এগুলো আসবো। হ্যাঁ, ভয় পাইও না। কই গেল? বহু পৃষ্ঠা পরে ইনসুলিন তৈরি।
ইনসুলিনকে আরও নিচে, এই যে পুরো প্রসেসটা এই জায়গায় বলা আছে। আচ্ছা বলো তো আমাদের টার্গেট কি আজকে? আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করব, তৈরি করব কি ইনসুলিন। তাহলে আমাদের টার্গেট ইনসুলিন তৈরি করা। তাহলে ইনসুলিন তৈরি করার প্রসেসটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি একটা প্রসেস, পুরোটাই আমরা পাবো। ইনসুলিন কি? ইনসুলিন এক ধরনের হরমোন। এই হরমোন মানুষের ক্ষরণ হয় কোথা থেকে? অগ্নাশয় থেকে। অগ্নাশয়ের কোন অংশ থেকে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। এটা আমরা সবাই জানি। ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে কোন কোষগুলো তৈরি করে? বিটা কোষগুলো। ইনসুলিন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা ডায়াবেটিস চিকিৎসায় কাজে লাগে। তো এখন আমরা চলে আসি ইনসুলিনের এই ছবিটা দেখো, পরীক্ষায় কিন্তু এটা আসে, বুঝছো? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কিভাবে করে ওইটা তোমরা এমনিই পারবা। যদি ইনসুলিনের প্রসেসটা আসে তাহলে তোমাদের এখনই হয়ে যাচ্ছে। তাহলে এইটা পড়লে এটাও হবে, এটা পড়লে ওই প্রসেসটাও তুমি পারবা, নিজে নিজে পড়তে পারো। দেখো ইনসুলিন একটা প্রোটিন, বুঝছো? তাহলে বলো তো এগুলো এমিনো অ্যাসিড না মুহিব? এগুলো এমিনো অ্যাসিড। তাহলে এমিনো অ্যাসিডের এই পাশে একটা চেইন, আর এমিনো অ্যাসিডের এই যে আরও একটা চেইন। তাহলে একটি ইনসুলিনে কয়টা এমিনো অ্যাসিডের চেইন থাকে? কয়টা? দুইটা চেইন। দুইটা চেইন বাইন্ড হয় কিভাবে? এই দেখো সালফার সালফার, তাহলে ডাইসালফাইড বন্ডের মাধ্যমে। ঠিক আছে, এই যে এখানে একটা ডাইসালফাইড বন্ড, এখানে একটা ডাইসালফাইড বন্ড, আর এই যে একটু বাঁকা হয়েছে না, এই যে এখানে একটা বন্ড আছে, এই জন্য বাঁকা হয়েছে। তাহলে বলো তো একটা ইনসুলিনের মধ্যে কয়টা ডাইসালফাইড বন্ড থাকে? এখানে দেখা যাচ্ছে 3টা ডাইসালফাইড বন্ড দেখা যাচ্ছে। শেষ। আচ্ছা যাই হোক, চেইনগুলোর কথা ভাবে। এখানে একটা চেইন মুহিব, উপরে আরেকটা চেইন। প্রত্যেকটা চেইনে দেখো ছোট যেটা সেটার নাম হচ্ছে চেইন এ, বড় যেটা বিতে বড় চেইন বি। তাহলে বলো তো ইনসুলিনের বড় চেইনের নাম কি? চেইন বি। ছোট চেইনের নাম কি? চেইন এ। বড় চেইন মানে সেখানে 30টা অ্যামিনো অ্যাসিড আছে, ছোট চেইন মানে সেখানে 21টা অ্যামিনো অ্যাসিড আছে। তাহলে বন্ধুরা তোমরা আমাকে বলো তো একটা ইনসুলিনে কয়টা অ্যামিনো অ্যাসিড থাকে? 51টা অ্যামিনো অ্যাসিড থাকে। একটা ইনসুলিনে 51টা অ্যামিনো অ্যাসিড থাকে। একটা ইনসুলিনে কয়টা চেইন থাকে? 2টা চেইন থাকে। একটা ইনসুলিনের ছোট চেইনটার নাম কি? চেইন এ। বড় চেইনটার নাম কি? চেইন বি। ছোট চেইনে কয়টা অ্যামিনো অ্যাসিড? 21টা। বড়টাতে কয়টা? 30টা। কয়টা ডাইসালফাইড বন্ড থাকে? একটা, দুইটা, তিনটা ডাইসালফাইড বন্ড থাকে। তোমরা কি এটা বুঝতে পারছো? এখন আমি যদি তোমাদের বলি, বলো তো এখানে পেপটাইড বন্ধন কয়টা আছে? পারো কিনা বলো? একটা ইনসুলিনে কয়টা পেপটাইড বন্ধন আছে? মনে রাখবা, একটি অ্যামিনো অ্যাসিড আরেকটি অ্যামিনো অ্যাসিডের মাঝখানেরটার নামই হচ্ছে পেপটাইড বন্ড। কয়টা আছে বলো? পারো কিনা আমি দেখি। ক্যালকুলেটর নিয়ে বসো, অঙ্ক করো, সমস্ত ত্রিকোণমিতির সূত্র বসাও, তারপর উত্তর দাও কয়টা। এটা দেখো, 2টার মাঝখানে একটা, তাহলে দেখো তো 21টার মাঝখানে কয়টা? 20টা। 30টার মাঝখানে কয়টা? 29টা। তাহলে 21টার মাঝখানে 20টা, 30টার মাঝখানে 29টা, তাহলে টোটাল কত হলো? 2 2 4, 4 নয় 49টা। কয়টা বন্ড থাকে? 49টা বন্ড থাকে। খেয়াল করছো? আচ্ছা তোমাদের আমি আরেকটা প্রশ্ন করি, যদি একটা চেন হতো, আচ্ছা চিন্তা করো, একটি চেইন যেখানে 51টা অ্যামিনো অ্যাসিড, এই ক্ষেত্রে কয়টা? যদি একটা চেইন হতো, 2টা না হয় একটা চেইন হতো, সেখানে কয়টা পেপটাইড বন্ধন থাকতো বলো তো? ওই যে প্রশ্ন করার আগে উত্তর দিছে, দেখছো? তার মানে তোমাদের কাছে ম্যাথ সহজ, বায়োলজি কঠিন। হ্যাঁ রে শাবাশ মুহিব। তো এই ধরনের এখানে নানা কথাবার্তা বলা আছে। এবার বলো তো ইনসুলিন তৈরির জন্য যদি আমরা একটা বাহক, একটা হোস্ট ব্যাকটেরিয়া নিই, সেই ব্যাকটেরিয়াটার নাম কি হবে? অ্যাগ্রোব্যাকটেরিয়াম বলে ব্যাকটেরিয়া আছে, ইকোলাই বলে আছে। আমরা কাকে নিলাম? রাইট, কাকে নিলাম আমরা? ইকোলাইকে নিলাম, রাইট? তো যাই হোক না কেন, ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া এখন আমরা পড়া শুরু করব। সবার আগে এই জিনিসটা একটু খেয়াল করো, মানুষের শরীর থেকে কি জিনটা আনতে হবে না মুহিম? তাহলে মানুষের শরীর থেকে একটা কোষ নিতে হবে। মানুষের শরীরে একটা কোষ নিব, কোষ নেওয়ার পর মানুষের ওখানে 23 সেট ক্রোমোজোম আছে না? 46টা ক্রোমোজোম। 23 সেটের মধ্যে 11 নম্বর যে সেটটা আছে, সেই 11 নম্বর সেটটা আমরা বের করলাম। করে যে ক্রোমোজোম পেলাম, ধরা যাক এটা একটা ক্রোমোজোম, এই যে এটা একটা ক্রোমোজোম। তাহলে বলো তো এটা লম্বা বাহু না? এটা খাটো বাহু না? তাহলে এই খাটো বাহুটার শীর্ষে এই যে এই জায়গায়
11 নম্বর ক্রোমোজোমের, এটা হচ্ছে 11 নম্বর ক্রোমোজোম, যার খাটো বাহুর শীর্ষে এই জায়গায় হচ্ছে ইনসুলিন তৈরির জিনটা থাকে। ঠিক আছে, এবার দেখো এই যে জিনটা দেখতে পাচ্ছ এখানে এটিসিজি থাকে না, বলো তো এটিসিজি দিয়ে তো এগুলো তৈরি তৈরি কি না? দেখছো কতগুলো এটিসিজি থাকে এখানে? 153টা। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ইনসুলিন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কয়টা? 51টা। আর ইনসুলিন তৈরির যে জিন, ইনসুলিন তৈরির যে জিন সেখানে নিউক্লিওটাইড কয়টা? 153টা। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? ইনসুলিন নাকি ঘোড়াতে চাষ করে, করলেই হইল। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? যে ইনসুলিন তৈরির যে জিনটা থাকে সেই জিনে 153টা নাইট্রোজেন বেস থাকে। আর ইনসুলিন যে প্রোটিনটা যেটা আমরা দেখি এখানে 51টা অ্যামিনো অ্যাসিড থাকে। তো শেষ এই জিনিসগুলো দেখো। এখন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে বলো তো, এই পুরো প্রসেসের ক্ষেত্রে আমাদের জিনটা শনাক্তকরণ করতে হবে না, মানুষের কোথায় থাকে বের করতে হবে। তাহলে এখন যদি প্রশ্ন করে কোথায় পাওয়া যাবে, বলো উত্তর বলো, ফার্স্ট স্টেপ বলো। একটু একে বোঝাইলে বেস্ট হয় ভাইয়া, সরি একে বোঝানোর সুযোগ নাই এখানে, যখন লাগবে তখন আমি এমনি একে বোঝাবো। বলো ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে ডিএনএটা কোথায় আছে, জিনটা কোথায় আছে বাইর করতে হবে, তাই না? তাহলে মানুষের শরীরে যেতে হবে, একটা কোষ নিতে হবে, সেই কোষের 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষ থেকে আমরা পাবো। কতটুকু নিব আমরা কেটে? 153টা বেস কেটে নেব, ঠিক না? তাহলে আমাদের ফার্স্ট স্টেপ ডান, আমরা পেলাম। এই যে দেখো মানুষের শরীর থেকে, দেখো মানুষের শরীর থেকে অংশটুকু কেটে নিছি, এই যে কেটে নিছি। এটা এখন কি করব? ইকোলি ব্যাকটেরিয়ার একটা আমরা প্লাজমিড বের করে নিয়ে আসবো, তাই না? প্লাজমিড বের করে কাটবো না এই জায়গাটা, এই যেটা কাটবো কিসের মাধ্যমে? রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে। কেটে কি করব? এই অংশটা আমরা এখানে অ্যাড করে দেবো, এই যে অ্যাড করে দিছি। কোন প্রক্রিয়া অ্যাড করে দিব? লাইগেজ এনজাইমের মাধ্যমে, ঠিক কি না? অ্যাড হয়ে গেল। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন প্লাজমিডটা পেলাম, ঠিক কিনা মহিম? নতুন প্লাজমিডটা যেটা আমরা পেলাম, এখন এই জিনিসটা আবার কাকে দিতে হবে? প্লাজমিড তো বাইরেও আসতে পারে না, এটা আবার আমাদের করতে হবে আরেকটা ইকোলি ব্যাকটেরিয়ার ভেতরে, এই যে দিছি, দেখছো দিছি কিনা? এখন তোমরা আমাকে বলো তো, এই জিনটা কি এখন ইনসুলিন তৈরি করবে না? করবে কিনা? কিন্তু এখানে ব্যাপার হচ্ছে ও একা ইনসুলিন তৈরি করলে হয়তো অল্প একটু ইনসুলিন তৈরি করবে, কিন্তু আমরা কি করব? এটাকে চাষ করব, এটাকে কি করব? কালচার করব, কাল্টিভেট করব। কালচার যদি করি তাহলে একটা ব্যাকটেরিয়া, দেখো কতগুলো ব্যাকটেরিয়া হয়েছে না? তাহলে এতগুলো ব্যাকটেরিয়া মিলে যদি এবার ইনসুলিন তৈরি করে, তাহলে আমরা বলো আমরা অনেক ইনসুলিন পাবো কিনা? অনেক ইনসুলিন পাবো কিনা? এখন বলো তো, প্রসেসটা শিখে ফেলছ? বলছে কনজুগেশন প্রসেস হবে না এখানে, জি না, অ্যামাইটোসিস প্রক্রিয়া সংখ্যা বৃদ্ধি হবে, কনজুগেশন ভিন্ন জিনিস। মানুষের শরীরের ভেতরে তাহলে এইটা শরীর থেকে বের করে কাটে কিভাবে? আশ্চর্য, আমার শরীরে আমি এখানে চিমটি মারলে অনেকগুলো কোষ আসে, এটা গবেষণাগারে কাটে। কাটার প্রসেসটা কিভাবে আছে যেহেতু এখানে বইয়ের মধ্যে নাই, কাটার প্রসেসটা নিয়ে আমরা পড়বো না। 153 কম বেশি হলে কি হবে ভাইয়া? উদ্ভট প্রশ্ন, বাট দারুণ দারুণ কোশ্চেন এগুলা। 153টার কম হলে ওটা ইনসুলিন তৈরি করবে না, ওটা অন্য কিছু তৈরি করবে, বুঝছো? 153টার কম হলে ওটা ইনসুলিন তৈরি করবে না, ওটা অন্য প্রোটিন তৈরি করবে। আমরা চাই কি? ইনসুলিন। তাহলে ইনসুলিনের জন্য যতটুকু ততটুকু লাগবে, লাগবে কি না মুহিব? তুমি আমারে বলো তো, একটা গাড়িতে 4টা চাকা আছে, তুমি এক কাজ করলা যে ওই গাড়ির চাকার সাইজ না মেনে তুই একটা ছোট চাকা লাগাই দিলে, একটা বেয়ারিং, একটুকু একটা বেয়ারিং। 3টা ট্রাকের চাকার একটুকু বেয়ারিং, গাড়িটা চলবে? চলবে না। তাহলে যে যতটুকু দিয়ে কাজ হবে, যতটুকু দিয়ে ইনসুলিন তৈরি পসিবল, অতটুকুই লাগবে। তাহলে ট্রাকের চাকার জায়গায় একটা যে বেয়ারিং লাগাই দাও, ওটা ট্রাক থাকে না, তাই না মুহিম? ওটা ব্রাক হয়ে যায়, বেয়ারিং আর ট্রাক ব্রাক হয়ে যায়। আমাদের দেহে ইনসুলিনের ভূমিকা কি?
তুমি তুমি বেশি প্রশ্ন করতেছো। আই এম, আমাদের দেহে ইনসুলিনের ভূমিকা পড়তে গেলে পরিপাক চ্যাপ্টারে পড়তে হবে। পরিপাক চ্যাপ্টার মনে হয় আমি পড়াইছি। পরিপাক চ্যাপ্টার এখন খুলতে হবে, অগ্নাশয় টপিকটা এখন পড়তে হবে। গো, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তুমি মিস করে আসছো, পড়ালেখা করো নেই। প্রসেসটা কই, আবার সেম প্রসেস এখানে লিখে দিছে, দেখছো? জাস্ট সেম প্রসেসটা এখানে লিখে দিছে। কারণ এই চ্যাপ্টারটাতে খালি একই জিনিস ঘুরাই ফিরাই বিভিন্নভাবে বলছে। প্রসেসটা আমরা একটু দেখি। 1 নম্বর প্রসেসটা তো তোমরা দেখছো, 3 পৃষ্ঠা পর আবার 2 নম্বর প্রসেসটার কথা লিখছে। ডিএনএ মানুষের শরীর থেকে আমরা যেটা বের করলাম, ওইটা কি করবো এখন? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা কেটে নিব। আমার শরীর থেকে থেকে ডিএনএটা এত বড় হয়েছে, আমার দরকার এই যে এতটুকু, তাহলে এটা কাটবো কিভাবে? আমার দেহের ক্রোমোজোম থেকে এটা কাটবো কিভাবে? রেস্ট্রিকশন এনজাইম দিব, ও নিজে বুঝবে যে কোন কোন জায়গায় কাটতে হবে, তাই না? রেস্ট্রিকশন এনজাইম ভেরি স্পেসিফিক, কতটুকু কাটতে হবে হে জানে। তো এইটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, জাস্ট রেস্ট্রিকশন এনজাইম ঢেলে দিবা। হইলো কি না মহিম? তাহলে মানুষের শরীরে তুমি ডিএনএ বের করলা, দ্বিতীয় ধাপে গিয়ে তুমি ডিএনএ কাটলা। এখন তুমি কি করবা? ইকোলাই ব্যাকটেরিয়ার প্লাজমিড নিবা। ইকোলি ব্যাকটেরিয়া একটা প্লাজমিড নিবা, ওটা কেটে ওখানে তো বসাবা নাকি? তো ওইটার কথা এখানে বলছে। এই যে দেখো এখানে প্লাজমিড এবার ডিএনএতে মানুষেরটা অ্যাড করে দিতে হবে। এবার তোমরা আমাকে বলো তো, মানুষেরটা বের করে নিছো, ব্যাকটেরিয়ার প্লাজমিডটাও বের করছো, করে ওটাও কেটে ফাঁকা জায়গা করছো, মানুষেরটাও কেটে নিয়েছো। এখন তো বসাবা, বসানোর সময় কোন এনজাইম কাজ করবে? যুক্ত হতে কোন এনজাইম কাজ করে মুহিম? লাইগেজ এনজাইম কাজ করে। তাহলে দেখছো 1 থেকে 5 নম্বর ধাপ আমরা পড়ে ফেললাম। এই সেম জিনিসগুলো যদি তুমি পরীক্ষার হলে খালি ইনসুলিন না লিখে তুমি লেখো, তাহলে তুমি কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বুঝতে পারবা। এই যে 6 নম্বর ধাপটা খুব ইম্পর্টেন্ট, দেখি পারো কিনা তোমরা এই জিনিসটা বুঝতে। এই জিনিসটা আজকে আমি তোমাদের পড়াবো খুব ভালো করে। মানুষের শরীর থেকে ডিএনএ বাইর করছিলা, ব্যাকটেরিয়ার শরীর থেকে প্লাজমিড বের করছিলা, মানুষের ডিএনএটা কেটে ওই প্লাজমিডের মধ্যে দিচ্ছে। এখন তোমার কাছে একটা চাকা আছে না প্লাজমিডের, প্লাজমিড যেটা বানাইলাম আমি, এটা আমার হাতে আছে। এখন এটা আমি একটা ব্যাকটেরিয়াকে দিলে ব্যাকটেরিয়া কি বলবে? দেন আমাকে। ওর শরীরের ভেতরে ঢোকাই দিতে হবে না? কেমনে ঢোকাবা? গুলি করে ঢোকাবা, নাকি চড় দিয়ে ওর শরীরের মধ্যে দিয়ে দিবা, নাকি ওর পাশে রাখবা, সে নিজের শরীরের মধ্যে ঢোকাবে? এটা একটা প্রশ্ন না? তোমরা কি জিনিসটা বুঝছো যে আমি যে প্লাজমিডটা কেটে মানুষের ডিএনএ অ্যাড করছি, এটা এখন ব্যাকটেরিয়ার শরীরে ঢোকাবো কিভাবে? এটা একটা প্রশ্ন কিনা বলো? লাইগেজ এনজাইম দিয়ে কি ঢোকানো যাবে পাগলা? লাইগেজ দিয়ে জোড়া দেয় ডিএনএ টু ডিএনএ। তোমরা বলো এই জিনিসটা বুঝছো কিনা যে এখন এমন একটা সিচুয়েশনে আমরা আছি। কি সিচুয়েশনে আমরা আছি? মানুষের শরীর থেকে আমি এটা নিছিলাম, ব্যাকটেরিয়ার শরীর থেকে আমি এটা নিছিলাম, মানুষের শরীরের ব্যাকটেরিয়ার শরীরে আমি এটা অ্যাড করে দিছিলাম। এখন এই জিনিসটা এখন আমাকে একটা ব্যাকটেরিয়া শরীরের মধ্যে দিয়ে দিতে হবে, জাস্ট এটা ঢোকাইতে হবে। এর মধ্যে কেমনে ঢোকাবো আমরা এটা? এটা একটা প্রশ্ন, কেমনে ঢোকাবো? ওইটা বলছে দেখো, তুমি যদি হিট শক মেথড ব্যবহার করে, হিট শক মানে বুঝছো, বা ইলেকট্রিক্যাল পালস মেথড, মানে আরো সহজ কথায় বলি, এটার মধ্যে তুমি কারেন্ট লাগাই দাও, কারেন্ট লাগাই দাও। কারেন্ট লাগালে কি হবে জানো? শরীরের হচ্ছে মেমব্রেন গুলা ফাঁকা 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 হয়ে যায়। তাহলে এখন কি সহজে কি ডিএনএটা ভেতরে প্রবেশ করতে পারবে না? গোল জিনিসটা যাবে কিনা ব্যাকটেরিয়ার? কারেন্ট শক দাও সে। বাট প্রসেসটা কিন্তু এখানে নানাভাবে দেওয়া আছে। কিভাবে? যেটা করতে হবে দেখো, এই পরীক্ষায় কিন্তু ভেক্টর কি এটা আসে, এটা পড়ে নিবা। প্লাজমিড গ্রহণ করার জন্য ভেক্টর কি উপযুক্ত? ওকে, ভেরি গুড। হিট শক মেথড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কি করতে হবে? ইকোলাই ব্যাকটেরিয়াটাকে একটা দ্রবণের মধ্যে 14 থেকে 16 ঘন্টা তুমি রাখবা, বুঝছো? ক্যালসিয়াম ক্লোরাইডের একটা দ্রবণের মধ্যে 14 থেকে 16 ঘন্টা বরফে রাখা হবে। তখন ইকোলাই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে ক্যালসিয়াম লেগে থাকে, বুঝছো? মানে সহজ করে বলি, 14-15 ঘন্টা আমাকে করছে কি, একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণে আমাকে চুবাই বরফের মধ্যে রেখে দিছে 14 থেকে 16 ঘন্টা। তখন আমার শরীরে কি হয়েছে? ক্যালসিয়াম ক্লোরাইডের ক্যালসিয়ামগুলো আমার শরীরের মধ্যে লেগে গেছে। তো ক্যালসিয়াম যখন আমার শরীরে লাগবে, তখন আমার শরীরের ভেতর দিয়ে কোনো কিছু প্রবেশ করা সহজ হবে, বুঝতে পারছো? তো ওইটাই বলছে আর কি। নিয়ে আসার পর কি করতে হবে? এবার ইকোলি এবং এই প্লাজমিডটাকে একসাথে দিতে হবে, মানে আমাকে এবং এই যে গোল চাকাটা এবার আমাদের একসাথে রাখতে হবে। রেখে দেখো, আবার বলছে
মিক্সচার করে আধা ঘন্টা বরফে, পরে আবার 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে 90 সেকেন্ড, এবং তারপর আবার 2 মিনিট বরফে রাখতে হবে। খাইছে রে। যদি ব্যাকটেরিয়াটা মরি যায় মহিম, যদি মরি যায়, বলো তোমরা কি বুঝছো কত কাহিনী করা লাগছে একটা ব্যাকটেরিয়ার শরীরের ভেতরে ডিএনএটা প্রবেশ করার জন্য? প্রথমে কি করছিল? প্রথমে ব্যাকটেরিয়াটাকে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্যে 14 থেকে 16 ঘন্টা বরফে রাখছে। ক্যালসিয়ামগুলো ব্যাকটেরিয়ার গায়ের মধ্যে লাগছে, এখন গায়ের শরীরে সহজে প্রবেশ করতে পারে। এরপর করছে কি, ওই প্লাজমিডটা এনে দুইজনকে আবার একসাথে রাখছে, বুঝছো? বরফে রাখছে, আবার গরম করছে, আবার বরফে রাখছে। ভেরি ইন্টারেস্টিং, ইটস ভেরি ইন্টারেস্টিং। দেন সে গ্রহণ করছে। এখন বলো, এই ব্যাকটেরিয়াটার ভেতরে কি এই জিনিসটা প্রবেশ করলো না? বলো তো মুহিম, ব্যাকটেরিয়ার মধ্যে এটা প্রবেশ করছে কিনা? এই যে দেখো, এই জিনিসটা ভেতরে চলে আসছে। এই যে পুরো প্রসেসটার নামই হচ্ছে হিট শক মেথড বা ইলেকট্রিক্যাল পালস মেথড। এটা হিট শক মেথড, বুঝছো? দিস ইজ হিট শক মেথড। তো পরীক্ষায় আসতে পারে হিট শক মেথড কি, তাহলে তখন তোমরা বলবা যে একটি প্লাজমিডকে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানোর একটি পদ্ধতি। এখানে প্রথমে বরফে রাখে, তারপর প্লাজমিড ব্যাকটেরিয়াকে একসাথে রাখে, তারপর আবার গরম বরফ এরকম করে। ঠিক আছে মুহিম? আচ্ছা, এরপরের প্রসেসগুলো বেশ সহজ, আমি প্রসেসগুলো ওরা নিজেরা পড়ে নিতে পারবে। এখন আমি যেটা করব সেটা হলো যে এই যে হিট শক মেথডের মতো আরও কিছু মেথড আছে, সেই মেথডের মাধ্যমে কিভাবে একটি প্লাজমিডকে ভেতরে প্রবেশ করানো যায়, আরও কিছু পদ্ধতি আছে, আমি এখন এগুলো দেখাবো। ঠিক আছে, তাহলে এখন আমি আরও কিছু পদ্ধতি আছে তোমাদের দেখাবো। এই যে দেখো, আরো কিছু পদ্ধতি আছে। প্রথম যেটা আসি আমরা, ইলেকট্রোপোরেশন। আচ্ছা বলো তো, একটা প্লাজমিড তোমার হাতে আছে, একটা ব্যাকটেরিয়ার ভেতরে ওটা প্রবেশ করাবা, তাহলে এক কাজ করো, ব্যাকটেরিয়াটাকে তুমি কারেন্ট শক দাও। কারেন্ট শক দিলে ব্যাকটেরিয়ার শরীরে ছিদ্র হবে, সেই ছিদ্র দিয়ে প্লাজমিড প্রবেশ করবে। তাহলে এটাকে আমরা বলতে পারি না ইলেকট্রোপোরেশন? কারেন্ট দিয়ে ছিদ্র তৈরি করা, ছিদ্র তৈরি করে এর ভেতর দিয়ে প্রবেশ করলো। তোমরা ইলেকট্রোপোরেশন জিনিসটা বুঝছো কিনা বলো? তাহলে আমি ধীরে ধীরে সবগুলো একবার করে বলি। পোর মানে ছিদ্র, ইলেকট্রো মানে ইলেকট্রিক্যাল, মানে ফিল্ডের ভেতরে আর কি। আচ্ছা, এবার চলে আসি আমরা মাইক্রো ইনজেকশন। এই বলতো, ইনজেক্ট করা মানে কি? কোনো কিছুর ভেতরে প্রবেশ করানো, তাই না? এই যে আমাদের ইনজেকশন দেয় মানে কি? ওষুধটা আমাদের দেহে প্রবেশ করে, ইনজেক্ট করে। মাইক্রো ইনজেকশন মানে কি? খুব ছোট একটা সিরিঞ্জের মাধ্যমে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে। ওকে, ওইটাই বলছে আর কি। এই যে মাইক্রো পিপেট, ওইটার নাম ছোট, ভেরি ছোট মাইক্রো পিপেট, ব্যাকটেরিয়ার ভেতরে প্লাজমিডটা ঢোকায় দেওয়া যায় সিরিঞ্জের মতো করে। এই যে বায়োলিস্টিক্স, তোমরা কি জানো? বেলিস্টিক মানে অস্ত্র, ফায়ার আর্ম। বায়োলিস্টিক্স মানে হচ্ছে এমন একটা অস্ত্র যেটা বায়োলজিতে ব্যবহার করে। এখানে কি করে জানো? একটা ধাতব পিণ্ডের উপরে ডিএনএটাকে বসায়, মানে একটা হচ্ছে গুলির উপরে ডিএনএটাকে বসায়, বসানোর পর গুলি করে। তাহলে এই ডিএনএ গুলি দুইটাই এখন ব্যাকটেরিয়ার মধ্যে বা উদ্ভিদের ভেতরে প্রবেশ করে, জীবের মধ্যে প্রবেশ করে। কিছু বুঝছো? খুব সহজ। বায়োলিস্টিক্স মেথডে যেটা করা হয়, একটা স্বর্ণের পিণ্ড থাকে, ধাতব, ওইটার ভেতরে উপরে প্লাজমিডটাকে বসায়, বসানোর পর গুলি করে। গুলি করলে ওটা কোনো একটা জীবের কোষের ভেতরে গিয়ে প্রবেশ করে। বলতো তাহলে এই গুলিটা কত ছোট? এনি আইডিয়া? অনেক ছোট নাকি কামানের মতো? বলো এই পর্যন্ত বুঝছো কিনা? বায়োলিস্টিক্স মানে হচ্ছে গুলি করা। এখানে প্লাজমিডটাকে একটা আচ্ছা, ওই ক্যালসিয়াম ক্লোরাইড, এই তোমরা কি বুঝছো ক্যালসিয়াম ক্লোরাইডে কিভাবে যে হিট শক দিয়ে ডিএনএ প্রবেশ করে? কিছুক্ষণ আগে আমি পড়াইলাম। ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্যে 14 থেকে 16 ঘন্টা ব্যাকটেরিয়াকে যদি রাখা হয়, ব্যাকটেরিয়ার গায়ের মধ্যে যে ক্যালসিয়াম লাগে, ক্যালসিয়াম লাগলে ব্যাকটেরিয়ার গায়ের মধ্যে ছিদ্র হয়, সেই ছিদ্র দিয়ে প্লাজমিড প্রবেশ করতে পারে। একটু আগে বোঝাইলাম। লাইপোসোম, লাইপোসোম জিনিসটা কি আমি তোমাকে বলি।
এটা একটা কোষ, এই একটা থলি, এর মধ্যে এই থলির মধ্যে এই যে প্লাজমিড, বুঝছো? তারপর কি হয় একটু পরে এটা এর কাছে যখন যায়, মুহিব এর কাছে যখন যায়, গিয়ে এই যে এরকম করে যুক্ত হয়, এইরকম করে যুক্ত হয়, হয়ে এই যে প্লাজমিডটা এখন এই যে এটাতে ভেতরে প্রবেশ করতে পারে, বুঝছো? তাহলে থলিটার নাম হচ্ছে লাইপোসোম, ফসফোলিপিড দিয়ে তৈরি। তাহলে ফসফোলিপিড একটা ব্যাকটেরিয়ার ফসফোলিপিডের সাথে যুক্ত হয়ে ভেতরে প্রবেশ করাই দিতে পারে, বুঝছো? লাইপো মানে হচ্ছে লিপিড বা ফসফোলিপিডের একটা থলি, ওইটার মধ্যে প্লাজমিডটাকে দেয়, তখন থলিটা ফসফোলিপিডের সাথে যুক্ত হয়, ফ্লুইড মোজাইক মেমব্রেনের যে ফসফোলিপিড ভেতর দিয়ে প্রবেশ করে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপর আরো দুইটা কথা আছে, এটা রিডিং পড়বা, ঠিক আছে? এইটা পরীক্ষায় আসছিল বন্ধুরা। রিকম্বিনেন্ট ডিএনএ কাঙ্ক্ষিত জিন বহন করছে কি না তা শনাক্তকরণ, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কয়েকটা পদ্ধতি আছে, হ্যাঁ? তোমরা এই পর্যন্ত বলো মাথা ঠিক আছে কিনা, তাহলে আমি শুধু মুখে মুখে বলবো, তোমরা শুধু শুনতে থাকবা, ম্যাচ করতে থাকবা যে জিনিসটা আসলে কি বলছে। তোমাদের শুধু তিনটা নাম জানলেই হবে, বাট আমি একটু এক্সপ্লেন করতে চাই। তোমরা কি আমার কথা শুনতে পাইতেছ? ওকে, ভেরি গুড। মাথা ঠান্ডা করো, হ্যাঁ? আজকে কি পড়ছো সবগুলো ভুলে যাও, যাই পড়ছো সব ভুলে যাও। প্রথমে আমরা পিসিআর পদ্ধতিটাতে নিয়ে আসি, পলিমারেজ চেইন রিয়াকশন। আচ্ছা বলো তো, কোনো কিছু যদি আমি চেইন রিয়াকশনের ভেতর দিয়ে নিয়ে যাই, তাহলে অনেক কিছু তৈরি করা পসিবল কিনা, মানে একই জিনিস অনেকগুলো তৈরি করা পসিবল কিনা? মুহিব, না কে জানি বলছে আর্ট করে করে একটু পড়ান তো স্যার। এইটা হলো এনজাইম, বুঝছো? এই এনজাইমটার নাম হচ্ছে পলিমারেজ। এই এনজাইমটার কারণে একটা চেইন রিয়াকশন পসিবল। কি পসিবল মুহিম? চেইন রিয়াকশন পসিবল। আমি তোকে বলি, এই যে এটা একটা ব্যাকটেরিয়া, এর মধ্যে এরকম প্লাজমিড আছে, প্লাজমিডের সাথে যে কাঙ্ক্ষিত ডিএনএটা আছে, ওকে, আমরা এটা বানাইছি, ওই যে অনেক প্রসেস করলাম না, হিট শক টক দিয়ে ভেতরে ঢোকাইলাম। তোমরা আমাকে বলো তো, এটা যে ভেতরে গেছে ঠিকঠাক আছে, এটা কি প্রমাণ করা পসিবল মুহিব? এটা কিন্তু আবার বের করতে হবে, বের করে চেক করে দেখতে হবে ঠিকঠাক হয়েছে কিনা। আর ওটা যদি বের করে নিয়ে আসিস, তাহলে তো ব্যাকটেরিয়াটা আবার মারা যাবে। তাহলে আবার সেম ভেতরে ঢোকাও, চেক যদি আবার করতেছো, আবার বের করো, ব্যাকটেরিয়া মরে গেছে, রাইট? তাহলে একটা কাজ করি, সেটা হলো এই যে ব্যাকটেরিয়াটা আমরা তৈরি করলাম না, আমরা একটা এরকম পাত্র নেই, পাত্র নিয়ে এই পলিমারেজ এনজাইমটা এখানে দিয়ে দিই। তাহলে এই যে জিনিসটা আছে না চেইন রিঅ্যাকশনের মাধ্যমে, তাহলে অনেকগুলো হবে। কতগুলো হবে মুহিম? অনেকগুলো এবার হবে, দেখছো? অনেকগুলো ব্যাকটেরিয়া হলো। তাহলে এক কাজ করো তো, এইটা আমরা দিছিলাম না, তাহলে সেম সেম জিনিস অনেকগুলো হলো কিনা বলো তো? এটার নাম কি? ক্লোনিং বলা যেতে পারে না? ক্লোনিং বলা যেতে পারে না? তাহলে বলো তো, এই যে এই ব্যাকটেরিয়াটাকে যদি আমরা এখানে টেনে নিয়ে আসলাম, এই যে প্লাজমিডটা যদি আমরা টেনে বাইর করি, তাহলে আমরা কি চেক করতে পারবো কিনা যে আমরা ঠিকঠাক এটা বানাইছিলাম কিনা? এর ক্লোনগুলো বানাইলাম, ক্লোনগুলো একটা বের করে নিয়ে আসলাম, এনে চেক করলাম, বলো পসিবল কিনা? বলো, একটা ক্লোনকে বের করে আনলে যদি চেক করে দেখি ঠিক আছে, তার মানে কি? এটা যদি ওকে থাকে, এটা যদি ঠিক আছে, আচ্ছা এটা বের করে চেক করে দেখলাম ঠিক আছে, তাহলে এটাও ওকে, এটাও ওকে, এটা ওকে, মানে পুরোটাই ওকে, বুঝছো মুহিম? আর যদি আমরা এগুলো অনেকগুলো ক্লোন না বানাই, এইটারটাই বের করতাম, তাহলে হাতে কিছু থাকতো, আবার করতে হতো, আবার নষ্ট। সো এই যে দেখো, এইটাকে বলে পিসিআর টেকনিক। পিসিআর টেকনিকের মাধ্যমে আমরা দেখতে পারি যে আমরা এই জিনিসটা প্রথমটাতে ঠিকঠাক দিছিলাম কিনা দেখতে পারি, ঠিক আছে? তাহলে এটা হলো পিসিআর টেকনিক। এরপর একটাতে চলে আসি জেনেটিক প্রব। জেনেটিক প্রবের আগে আমি এটা দেখি, সরি, রেস্ট্রিকশন ডাইজেশন। এইটা এখন আমরা মুহিব দেখবো। দেখ, এই বলতো, যখন আমরা এটা তৈরি করছিলাম, মানে আমরা যখন একটা
ব্যাকটেরিয়া থেকে এই যে প্লাজমিডটা নিয়ে এসেছিলাম, তোমরা একটু দেখো ভালো করে, প্লাজমিডটা আমরা নিয়ে এসেছিলাম, তখন কি আমরা এটার উপরে একটা রেস্ট্রিকশন এনজাইমগুলো দিছিলাম না মহিম? দিছিলাম কিনা? দেওয়ার সময় এই জায়গা থেকে এই জায়গা কেটে গেছিল কিনা? এই জায়গা থেকে এই জায়গা কাটছিল বলে আমরা এই জায়গার মধ্যে এই যে এটা দিতে পারছিলাম কিনা? তাহলে এখন তুই এটা পাইছস, এই যে এইটা পাইছস, মানে তুই ব্যাকটেরিয়ার একটা প্লাজমিড নিয়ে আসছস, ওই প্লাজমিডে রেস্ট্রিকশন এনজাইম ঢালছস, এই জায়গায় কেটে গেছে, কাটার পর আমরা ওখানে একটা নিজেরা মানুষের ডিএনএ দিছি, দেওয়ার পর আমরা এইটা পাইছি কিনা মহিম? এখন দেখ, এইটা একটা আমরা ব্যাকটেরিয়ার মধ্যে তো প্রবেশ করে, এটা একটা ব্যাকটেরিয়া যার মধ্যে এই যে দেখ এইটা প্রবেশ করছে। তাহলে এখন আমাদের টেস্ট করতে হবে যে এটা আমরা ঠিকঠাক অ্যাড করছি কিনা, টেস্ট করতে হবে। তো তখন আমরা এক ধরনের টেস্ট দেখছি যে ওইটা সংখ্যা বাড়ানোর পরে একটার উপর টেস্ট করো, রাইট? কিন্তু এবারকার পদ্ধতিটার নাম কি? রেস্ট্রিকশন ডাইজেশন। কি? রেস্ট্রিকশন ডাইজেশন। তাহলে সেম জিনিস, আবার আমরা এই যে এটাকে বাড়াবো, তাহলে বলো তো অনেকগুলো তৈরি হবে কিনা? অনেকগুলো তৈরি হবে কিনা? তাহলে এই যে একটাকে আমরা টেস্ট হিসাবে, স্যাম্পল হিসাবে নিয়ে আসলাম, এই যে দেখ একটাকে আমরা স্যাম্পল হিসাবে নিয়ে আসলাম। এবার যদি আমরা এই সেম রেস্ট্রিকশন এনজাইমটা, দেখো রেস্ট্রিকশন এনজাইমটা এটার উপর ঢেলে দেই, তাহলে বলো তো এই জায়গা থেকে এই জায়গাটাই কাটবে কিনা? বলো তো সেম রেস্ট্রিকশন এনজাইমটাকে যদি আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে এসে ঢেলে দিই, তাহলে এখান থেকে এই জায়গায় কাটবে কিনা? বলো তো, বলো। যে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা যে জায়গায় কাটছিলাম, কেটে আমরা ঠিকঠাক একটা জিনিস বানাইছিলাম, ওগুলো অনেকগুলো যখন আবার আমরা পলিমারেজ চেইন রিঅ্যাকশন পিসিআর করে বাড়াইলাম, বাড়ানোর পর বের করে নিয়ে এসে যখন আমরা আবার রেস্ট্রিকশন এনজাইম ঢালছি, তখন ওখানেই কাটবে কিনা? তাহলে এবার বলো তো, যখন আমরা রেজিস্ট্রেশন দিয়ে এটা ভাঙলাম, ভেঙে দেখলাম আচ্ছা ওই জায়গাতেই ভাঙছে, তার মানে কি? তার মানে এই ডিএনএটা আর এই ডিএনএটা ঠিকঠাক ছিল, আমরা প্রমাণ পাইছি। এখানে যদি ভাঙে তার মানে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এদেরও যদি আমরা ঢালি ওই জায়গায় কাটবে। দেখছো? তাহলে টেস্ট করেও আমরা কিন্তু এবারও বুঝতে পারলাম না সব ঠিক আছে। সো দিস ইজ কল্ড রেস্ট্রিকশন ডাইজেশন, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ভাঙা। আগেও যেভাবে ভাঙছে, এই সংখ্যা বৃদ্ধির পর যে কোনো একটা নিব, ওইভাবেই ওগুলো ভাঙবে। কারণ রেস্ট্রিকশন এনজাইম কোন জায়গায় কাটে ওটা ভেরি স্পেসিফিক, সবসময় একই জায়গায় কাটে। এবার চলে আসি আমরা থার্ড পদ্ধতি, এটার নাম হচ্ছে জেনেটিক প্রোব এর মাধ্যমে। দেখো জেনেটিক প্রোব হচ্ছে একটা মেটাল ডিটেক্টরের মতো। কিসের মতো ভাই? মেটাল ডিটেক্টরের মতো। এখানে রেডিও অ্যাক্টিভ চিহ্নিত টার্গেট জিনের পরিপূরক এক স্ট্র্যান্ড বিশিষ্ট ডিএনএ এমআর। আর বুঝছি, আমরা দেখি এটা কিন্তু পরীক্ষায় আসে, জেনেটিক প্রব, এডমিশনে মনে হয় আসছিল এটা। এই আচ্ছা তোমরা বলো তো, এটা আমরা বানাইলাম, ওকে? তো এটা কি দুই স্তরের না মুহিম? এই তো নাকি? তো আমরা এক কাজ করি, মেটাল ডিটেক্টর কিভাবে কাজ করে? দিস ইজ মেটাল, রাইট? এটা মেটাল ডিটেক্টর, ঠিক আছে মুহিম? কাছে যখন নিয়ে আসবি তাহলে বিপ 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 দেয়, মানে বুঝতে পারে আচ্ছা মেটাল আছে, সামনে মেটাল আছে, ওকে? তাহলে আমরা এক কাজ করি, সেটা হলো এই যে সূত্রটা আছে না, এই যে এটা, এই যে সুতাটা আছে না বাইরেরটা, ধরা যাক এটা মেইন স্ট্র্যান্ড, এটা মূল সুতা, ওকে? আর এই ভেতরেরটা হচ্ছে পরিপূরক সুতা। কি সুতা? পরিপূরক, ওকে? তাহলে আমরা এক কাজ করি, আমরা ভেতরের পরিপূরক সুতাটার মতো আমরা একটা এরকম তৈরি করি। দিস ইজ প্রব, জেনেটিক প্রব, মেটাল ডিটেক্টর, এই যে এটা। তাহলে বলো তো এই জিনিসটার মধ্যে আমরা রেডিও অ্যাক্টিভ উপাদান দেবো, দেওয়ার পর এটা যে কাছে নিয়ে আসি, তাহলে বলো তো এই মূল ডিএনএটা যেভাবে পরিপূরক ডিএনএ কে আকর্ষণ করে, মূল ডিএনএটা সেভাবে একেও আকর্ষণ করবে কিনা? বলো। চাইলে ওর সাথে বন্ধনও ক্রিয়েট করতে পারবে কিনা? আকর্ষণ যদি বেশি হয়, একটা সূত্র বাদ দিয়ে ও এই সূত্রকে দিকে আকৃষ্ট হবে, হবে কিনা বলো তো? এবার বুঝছো যে কিভাবে মেটাল ডিটেক্টরের মতো এগুলো কাজ করে? দিস ইজ কল জেনেটিক প্রব মেথড। তাহলে আমরা কয়ভাবে পেলাম? আমরা কয়ভাবে শনাক্ত করলাম যে ভেক্টর, কয়ভাবে শনাক্ত করলাম যে একটা হোস্ট ব্যাকটেরিয়ার ভেতরে
ঠিকঠাক আছে কি না এটা টেস্ট করার জন্য আমরা 3টা পদ্ধতি করি। একবার আমরা সংখ্যা বাড়িয়ে একটা ভেঙে টেস্ট করছি, পরেরটাতে আমরা সংখ্যা বাড়িয়ে একটাকে আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ভেঙে টেস্ট করছি, আর শেষেরটাকে আমরা যেটা করলাম সেটা হলো যেটা আমরা অ্যাড করছি ওইটার একটা আমরা স্ট্যান্ড তৈরি করছি, ওইটা যেটা আকৃষ্ট হয় এমন একটা স্ট্যান্ড তৈরি করছি রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস দিয়ে। তো দেখা গেল কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে আকৃষ্ট হচ্ছে, তার মানে ঠিকঠাক আছে। সো এই হলো ইস্যু। ওকে, সো আমাদের কিন্তু মোটামুটি শেষ মুহিম। এই চ্যাপ্টারের হচ্ছে একটা ক্লাস হলেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, নেক্সট ডেতে এটা শেষ হয়ে যাবে। পড়া তো অনেক বাবা, কি করো বলো। এই যে জিন ক্লোনিং এর উদ্দেশ্য, আচ্ছা তোমরা আমাকে শুধু একটা জিনিস বলো তো, যে প্লাজমিডটাতে আমরা আমাদের ওই যে ইনসুলিন তৈরির জিনটা দিছি, একটা ব্যাকটেরিয়াকে দিছি না, আমরা একটা ব্যাকটেরিয়ার প্লাজমিডকে দিছি, দেওয়ার পর ওই ব্যাকটেরিয়াটা যদি নিজের সংখ্যা বাড়ায়, আলটিমেটলি আমার যে জিনটা দিয়েছিলাম ওটা বাড়তেই থাকবে অনেক ব্যাকটেরিয়ার মধ্যে চলে যাবে কিনা ভাই? তোমার শরীরের ভেতরে যদি একটা জিন আমি এখন দেই, তুমি যখন বাচ্চা কাচ্চা পয়দা করবা সবার মধ্যে কি ওই জিনটা পাওয়া যাবে কিনা? যাবে। তাহলে এটা কি ক্লোন হচ্ছে কিনা, সংখ্যা বাড়ছে কিনা? বাড়ছে। তো এটাকে বলা হয় জিন ক্লোনিং, বুঝছো? এটাকেও জিন ক্লোনিং বলা হয়। তো মাঝে মাঝে এমন হয় না যে আমার কাঙ্ক্ষিত জিন কোথায় পাবো, আমি এটা পাচ্ছি না, বানানোর টাইম নেই, আমার আজকেই লাগবে। কি লাগবে মুহিম? আজকে আমার একটা হচ্ছে ইনসুলিন তৈরির জিন লাগবে, কিন্তু মানুষের শরীর থেকে টেনে বাইর করা যে প্রসেসটা আছে এটা টাইম নেই আমার কাছে। তাহলে আমি কোন কোন জায়গায় গিয়ে এই জিনগুলো পেতে পারি? সিম্পল, 1 নম্বর হচ্ছে তুমি জিন লাইব্রেরিতে গেলে পাবা, বুঝছো? সিড ব্যাংক থাকে না, ব্লাড ব্যাংক থাকে না, যেখানে তোমার গ্রুপের ব্লাড খুঁজে পাবা। সিড ব্যাংক মানে হচ্ছে বীজ ব্যাংক, যে জায়গায় গেলে তুমি যদি চাও যে তুমি উন্নত মানের লাউয়ের বীজ তুমি কালেক্ট করো, ওখানে গেলে তুমি পাবা সিড ব্যাংকে বা বীজ ব্যাংকে। ঠিক তেমনি জিন ব্যাংকও আছে, মানুষের বিভিন্ন যে জিনগুলো আছে এই জিনগুলো ওখান থেকে, বা কোনো প্রাণীর জিন ওখান থেকে কালেক্ট করা যায় দরকারে, বুঝছো? তাহলে কোনো জিনের যদি প্রয়োজন পড়ে তাহলে তুমি জিন ব্যাংক থেকে কালেক্ট করতে পারবে, দ্যাট ইজ কল জিন লাইব্রেরি। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হলো যে এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করা যেতে পারে। এটা 1 নম্বর চ্যাপ্টারে পড়া, আমার মনে হচ্ছে না যে এটা এখন পড়ানো জরুরি। এর আরো সহজ কথায় বলি, সেটা হলো যে তোমার যদি কোনো জিনের প্রয়োজন পড়ে তুমি একটা এমআরএনএ বানাও। আর এমআরএনএ মানে কি? এমআরএনএ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ, আর কমপ্লিমেন্টারি ডিএনএ মানে কি? মেইন ডিএনএর অপোজিট, বুঝছো মহিম? দেখাই, না বোঝাইলে বোঝে না। তোমরা বলো তো এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, এর একসাথে থাকে না মহিম? থাকে কি না? তাহলে এটা এ সুতা, এটা হচ্ছে বি সুতা। ওকে মহিম, ধরা যাক বি সুতাটা হচ্ছে মেইন সুতা। কি সুতা? মেইন সুতা। তাহলে এখানে বিটা, এটা কি কমপ্লিমেন্টারি না? তাহলে সমস্ত তথ্য কোন সুতায় আছে? এই বি সুতার মধ্যে আছে কিনা? আছে কিনা? তো আমার দরকার আমি এই বি সুতাটা তৈরি করব। কোন সুতাটা তৈরি করব? আমি বি সুতাটা তৈরি করব। এটা আমি কিভাবে করতে পারি? তাহলে আমি এক কাজ করি, সহজ, আমি এক কাজ করি, সেটা হলো আমি একটা এমআরএনএ নিই। ওকে, এমআরএনএ। তোমরা কি জানো যে এই বি এর যদি এমআরএনএ তৈরি হয় তাহলে এইটা অ্যাকচুয়ালি এ এর মতো দেখতে হয়। তাহলে এটা কিসের মতো দেখাচ্ছে মহিব? এ এর মতো। এমআরএনএ মানে এক সূত্রক। তাহলে বলতো যে আমি যদি এমআরএনএ তৈরি করি, এই বিটার একটা এমআরএনএ পাই, এইটা কার অপোজিট? বি এর যদি আমি এমআরএনএ তৈরি করি, এটা বি এর অপোজিট, ঠিক কিনা? তার মানে এ এর মতো, তার মানে এটা একটা আরএনএ যেটা দেখতে এ এর মতো। এবার তুই আমাকে বল, এই এ এর মতো, এই যে এইটার মতো, তাহলে আমি কি এটা দেখে দেখে কি এবার এই পাশে জাস্ট উল্টা উল্টা যদি দেই তাহলে এটা কি বি হবে কিনা? হবে কিনা? আবার এটা তো আরএনএ, এটা ডিএনএ খণ্ড, ঠিক কিনা? বি না এটা? তাহলে এবার এইটা দেখে 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 এবার আমি কি করবো? আর একটা ডিএনএ তৈরি করবো যেটা কিসের মতো হবে? এ এর মতো হবে না? তোমরা এই জিনিসটা বুঝছো? তোমরা কি জিনিসটা বুঝছো? আমি যদি দেয়ালের মতো একটা দেয়াল তৈরি করতে চাই, প্রথমে আমি এটার উপর কাদা দিব, কাদা দিলে এখানে ছাপ তৈরি হবে। এটা কি দেয়াল, এই কাদাটা? এর মধ্যে যদি আমি এবার সিমেন্ট দেই তাহলে কি এইটা এখন দেয়াল হবে?
ঠিক কি না? নিউ ওকাজাকি কামস হিয়ার। বন্ধুরা তোমরা কি বুঝছো? সাপ নিয়ে মূল জিনিসের মতো তৈরি করা, দ্যাট ইজ কল্ড কমপ্লিমেন্টারি ডিএনএ। ও প্রশ্ন করে কি প্রব কি 153 পড়াইতেছে কোনটা আমি জিজ্ঞেস করছি, প্রবে চলে গেছে। মুহিম লাস্টেরটা দেখ, গবেষণাগারে কেমিস্টগণ বিশেষ প্রক্রিয়ায় ডিএনএ তৈরি করতে পারে। 1 নম্বর, তুই জিন লাইব্রেরিতে গেলে খুঁজে পাবি আমার যে কাঙ্ক্ষিত জিন দরকার। 2, তুই জিন নিজে তৈরি করতে পারবি এই প্রসেসে। আরেকটা প্রসেস হচ্ছে যে কোনো কেমিস্টকে অর্ডার করলি, আমার একটা জিন বানায়। জিন মানে ওইটা না, জিন মানে ক্রোমোজোমের খণ্ড। ঠিক আছে মুহিব? সো প্রিয় স্টুডেন্ট, আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আজকে বুঝছি। 2 নম্বর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কিভাবে ভেতরে যে ঠিকঠাক ডিএনএ আছে এটা কিভাবে শনাক্ত করা যায় আমরা এটা দেখেছি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ওই যে কিভাবে প্লাজমিডটা প্রবেশ করায় ব্যাকটেরিয়ার মধ্যে এটা আমরা দেখছি। ওই যে ইলেকট্রোপোরেশন, বায়োলিস্টিক্স মানে গান শট আর কি, এগুলো দেখেছি। লাস্টে আমরা যেটা দেখলাম যে আমার যদি কোনো জিনের প্রয়োজন পড়ে আমি মানুষের শরীর থেকে নাও নিয়ে এইভাবে কালেক্ট করতে পারি এই 3টা পদ্ধতিতে। ঠিক আছে? সো মোটামুটি আমাদের কিন্তু পড়া শেষ। মনে রাখবা এই চ্যাপ্টারে 2টাও যদি প্রশ্ন আসে, 1 টিস্যু কালচার, টিস্যু কালচার থেকে যদি না আসে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির বিভিন্ন ধাপ আসবে। ঠিক আছে? চিত্রসহ ধাপগুলো পড়বা। আমি এই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়াবো না, তোমরা নিজেরা পড়বা যে ক্লোভার ঘাস কেন উন্নত, কারণ ইত্যাদি ইত্যাদি এগুলো পড়বা, এগুলো পরীক্ষায় আসে। সুপার রাইস বলতে কি বোঝায়? সুপার রাইস এমন একটা রাইস যে রাইসের মধ্যে তুমি বিটা ক্যারোটিনও পাবা, যে রাইসের মধ্যে থেকে তুমি এই তো আয়রনও পাবা। তাহলে আয়রনের কারণে একটা মানুষ, সুপার রাইসের আয়রনের কারণে একটা মানুষ হচ্ছে রক্ত স্বল্পতা থেকে মুক্ত হবে, আর বিটা ক্যারোটিনের কারণে ভিটামিন এ এর অভাব পূরণ হয়ে রাতকানা থেকে বাঁচবে। তো এই ধরনের অনেক কথা আছে, এগুলো তোমরা নিজেরা দাগিয়ে দাগিয়ে পড়ে নিবা, এগুলো আমি পড়াবো না। এগুলো আমরা পড়ছি, এই যেগুলো আমরা পড়ছি। আচ্ছা এইটা দিয়ে আমি শেষ করি, তারপর একটা ক্লাসে আমি 2টা জিনিস পড়াবো। একটা হলো যে কিভাবে অপরাধী শনাক্ত করা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে, এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং এর উপকারিতা অপকারিতা এগুলো। ঠিক আছে? সো প্রিয় স্টুডেন্ট, আমি একটু এটা দেখাই যে আমরা বিভিন্ন ধরনের যে ওষুধ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে তৈরি করি, মানে আজকে যে প্রসেসগুলো পড়লাম, বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করি এই প্রসেসের মাধ্যমে। আজকে আমরা ইনসুলিন তৈরির প্রসেস দেখলাম, তাহলে আমরা আরো অন্যান্য জিনিস তৈরি করি, এগুলোর কাজ কি বলো তো? ইনসুলিন কিসের রোগ প্রতিরোধ করে? ডায়াবেটিস। তাহলে এটা এমসিকিউ যে কোন রোগের চিকিৎসায় আমরা ইনসুলিন তৈরি করি? ডায়াবেটিস। 2 নাম্বার, ইন্টারফেরন কিসের? ক্যান্সার কিংবা ভাইরাস। এটা মাথায় রাখবা, ভাইরাস জনিত যে ক্যান্সারগুলো আছে সেখানে ইন্টারফেরন লাগে চিকিৎসার জন্য। আরো সহজ করে বলি, ব্যাকটেরিয়াতে যদি তোমার কোনো রোগ হয় অ্যান্টিবায়োটিক খাইতে হয়, তাহলে ভাইরাস দিয়ে হলে ইন্টারফেরন লাগে। ব্যাকটেরিয়ায় অ্যান্টিবায়োটিক, ভাইরাসে ইন্টারফেরন। ঠিক আছে? আচ্ছা, সিরাম অ্যালবুমিন, এই বলো তো অ্যালবুমিন কি এক ধরনের প্রোটিন না? রক্তের প্রোটিন না? অ্যালবুমিন এক ধরনের রক্তের প্রোটিন। এগুলো শল্য চিকিৎসায়, আরো সহজ করে যদি বলি, পুড়ে যদি যায় তখন এগুলো সিরাম অ্যালবুমিন কাজে লাগে। বুঝছো? শল্য মানে সার্জারি, অপারেশন, ভর্তি হইলে পোড়া রোগীদের ক্ষেত্রে এই অ্যালবুমিন লাগে। আমি সহজ করে বলি কেন লাগে। আমরা যখন আগুনে পুড়ে যাই তখন আমাদের শরীরের এই রক্তের প্রোটিনগুলো নষ্ট হয়ে যায়। আগুনে যখন আমরা পুড়ে যাব আমাদের শরীরের কিছু প্রোটিন আছে, রক্তের প্রোটিন, এগুলো নষ্ট হয়ে যায়। তখন বাইরে থেকে আমাদের এই অ্যালবুমিন নামক প্রোটিন দিয়ে বাঁচাইতে হয়। বুঝছো? পুড়ে গেলে কি হয়? প্রোটিনগুলো লস হয়। ওকে? আচ্ছা, দেখো রেবিস ভাইরাস এন্টিজেনতে কি হয়? জলাতঙ্ক রোগের চিকিৎসা হয় না? কুত্তায় কামড়াইলে জলাতঙ্ক হয়? সব কুত্তা কামড়াইলে জলাতঙ্ক হয় তা না, রেবিসে আক্রান্ত কুত্তা কামড়াইলে জলাতঙ্ক হয়। ঠিক আছে মহিম? হিউম্যান ফ্যাক্টর 4, এই দেখো রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরের কথা বলছে, তাহলে হিমোফিলিয়া তো রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কাজ না করলে না থাকলে হয়,
তাহলে কারো যে হিমোফিলিয়া থাকে তাকে এই ফ্যাক্টর যদি আমরা দিই, তার রক্ত জমাট বাঁধবে, হিমোফিলিয়া থেকে কিছুক্ষণের জন্য হলেও মুক্ত থাকবে। কিন্তু ভালো হয় না, এটা মাথায় রাখবে, হিমোফিলিয়া ভালো হবে না। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর টিপিএ, মনে রাখবা হৃদরোগে কি হয়, হার্ট অ্যাটাকে কি হয়, রক্তনালীতে ব্লক হয় না, রক্তনালীতে হার্ট অ্যাটাকে ব্লক হয়। তাহলে যে টিপিএ দেওয়া হয় তাকে ইনজেকশনের আকারে, তাহলে ব্লকটা গলে যায়, বুঝছো, তখন রক্ত সরবরাহ স্বাভাবিক হতে থাকে। তো এইটা তখন ব্যবহার করা হয়। সোমাটোস্ট্যাটিন, যারা জানো না, সোমা মানে কিন্তু দেহ, সোমা মানে কি মহিম, বডি। লিওনেল মেসি সোমাটোস্ট্যাটিন হরমোন নিত, গ্রোথ হরমোন, এটা এক ধরনের গ্রোথ হরমোন, বুঝছো মহিম। বামন মানে কি, তাদের হাইট কম, লিওনেল মেসির মতো হাইট কম, তখন সোমাটোস্ট্যাটিন যদি তাকে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, তাহলে তার হাইট কি হবে, বৃদ্ধি পাবে। তবে অনেকে তোমরা ভাবো যে ভাইয়া আমার হাইট কি বৃদ্ধি পাবে, তোমার যদি এখন এমন হয় 17, 18, 19 এইরকম বয়স থাকে, তোমার এখনই চিকিৎসা নেওয়া যেতে পারে। ছোটবেলায় এগুলো ভালো কাজ করে, বয়স বাড়ার সাথে সাথে এগুলা বন্ধ। যেমন আমি যদি এখন এই ইনজেকশনগুলো নিয়ে ডুবেও থাকি, 3 বেলা যদি খাই, তারপর আমার 1 mm হাইট বৃদ্ধি পাবে না। মুহিব, হিউম্যান ইউরোকাইনেজ, এই যে ইউরোকাইনেজটাও কিন্তু সেম, বুঝতে পারছো, ওই যে টিপিএ আছে না, যেটা রক্ত গলায় দেয়, এই হিউম্যান ইউরোকাইনেজও কিন্তু সেম টাইপের কাজ করে। তাহলে শেষ। লিম্ফোকাইন্স, তোমরা আমাকে বলো তো লিম্ফোকাইন্স মানে কি, লিম্ফোসাইটের কথা বোঝাচ্ছে না? তাহলে এই কেমিক্যালটা প্রডিউস করা হয় এই জন্য যে এটা যদি আমার শরীরে দেওয়া হয়, তাহলে লিম্ফোসাইটগুলো ছুটে আসে, এসে ওই জায়গায় গিয়ে জীবাণুর বিরুদ্ধে কাজ করে, বুঝছো। তাহলে এটা কি, এটা এক ধরনের হয় না যে টাকা পয়সা দিলে, সিগারেট বিড়ি দিলে মানুষজন মিছিলে আসতো, বুঝছো, গ্রাম অঞ্চলে মুড়ি খাওয়ায়, বিড়ির প্যাকেট সিগারেট দেয়, মানুষজন মিছিলে আসতো, তাই না? তো ওই ধরনের জিনিস যে মুড়ি, সিগারেটের প্যাকেট, এই লিম্ফোকাইন্স, তাহলে এটা যদি তোমার শরীরে দেয়, লিম্ফোসাইটটা ছুটে আসবে, এসে জীবাণুর বিরুদ্ধে কাজ করবে। সো প্রিয় স্টুডেন্ট, এই জায়গাটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আগামী দিনে ক্লাস কনফার্ম শেষ, এটা কিন্তু শেষ হয়ে যাবে, বুঝছো, আগামী দিনে এটা শেষ হয়ে যাবে। এই ক্লাসটা কালকে শুক্রবার না, হ্যাঁ, কালকে 3টায় আছে। তো আমাকে 3টায় কালকে 3টায় ম্যাথ ক্লাস আছে ভাই, কালকে ম্যাথ ক্লাস আছে তোমাদের, তাহলে তো বিপদ হয়ে গেল। কালকে কিন্তু আমার রিডিউশনের ক্লাস আছে। কালকে আমার ক্লাস আছে, খাসি। আচ্ছা, রাতে কয়টায় ক্লাস হলে তোমাদের জন্য ভালো হয়? হুম, ওটা ক্যান্সেল করতে হবে। আচ্ছা, কালকে আমি জানাই দিব তোমাদের, যেন দুপুরে তাহলে নেওয়া পসিবল হচ্ছে না, তাহলে রাত্রে আমি টাইমটা জানাই দিব তোমাদের। তোমাদের কি কোনো প্রশ্ন আছে কি না? কঠিন কঠিন প্রশ্ন বুঝছে এই চ্যাপ্টারে। তারপরে মুহিব মাইক্রোফোনটা ওপেন করো, দেখি আমরা প্রশ্ন ট্যাকেল করতে পারি কিনা। এত কিছু দেখার পর তোমাদের কাউরে কি মনে হয়েছে যে বায়োটেকনোলজিস্ট হওয়ার ইচ্ছা, মানে জেনেটিক ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা? কি দারুণ দারুণ কাজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, নাম কি তোমার? আমার নাম তৌফিকুল আবেদিন। তৌফিকুল আবেদিন, এই চ্যাপ্টারটা পড়ার পর সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা হয়েছে? জি ভাইয়া, জি, অনেক ভালো লাগতেছে এটা করার পরে। আচ্ছা, ওকে, প্রশ্ন করো। যে আমার কয়েকটা টার্ম নিয়ে, কয়েকটা শব্দ নিয়ে সমস্যা ছিল। বলো। বায়োফার্ম, বায়োফার্মটা কি? বায়োফা, বর্তমানে বায়োফার্মের বলো। বর্তমানে বায়োফার্মের মাধ্যমে হরমোন ভিটামিন তৈরি করা হয়। বায়োফার্ম। বায়ো ফার্মিং শব্দের অর্থ আমি একটু দাঁড়াও, আমি একটু দেখি কোথায় কোথায় দেখছো টার্মটা তুমি। হ্যাঁ, এটা শুরুর দিকে আছে, হ্যাঁ, গণিত বিষয়। বায়ো ফার্মিং, মলিকুলার ফার্মিং, এগুলোর কথা, তাই না? আরো আগে, হ্যাঁ, একেবারে শুরু। এখানে 375। কি
কি কত দূর পড়ে ফেলছি আমরা? হ্যাঁ, 375 বহু আগে। 375 তো অন্য চ্যাপ্টার। তুমি টপিকের নাম বলো তো। এটা হচ্ছে আপনি জীব প্রযুক্তি কি, প্রথম জীব প্রযুক্তি শুরুর 2 নম্বর পৃষ্ঠায় জীব প্রযুক্তির অবদান গুরুত্ব চিকিৎসা শাস্ত্রে। ওয়েট, বায়োফার্মে আরো আছে। ও, এই যে দেখো এখানে কিন্তু গাজী আজমল স্যারের যেটা বোটানি সেখানে সুন্দর করে দেওয়া আছে। বায়ো ফার্মিং এটা ফার্মের মতোই আর কি, যেমন কোনো প্রাণী চাষ করা হয় ফার্মের মতো আর কি, এবং তাদের শরীরে কোনো হরমোন ওষুধ তৈরি করা হয় এবং সেই ওষুধটা আবার প্রসেস করে বাজারজাত করা হয়। দ্যাট ইজ কল বায়ো ফার্মিং। আমি আরেকবার বলছি, ধরা যাক তুমি একটা ছাগলের ভেতর থেকে ছাগলের শরীরে তুমি ভ্যাকসিন বা কোনো অ্যান্টিবায়োটিক তৈরি করবা কিছু একটা। তখন ছাগলের তো খামার লাগবে, ছাগল চাষ করা লাগবে, তাকে টেস্ট করা লাগবে, নার্সিং করা লাগবে, তারপর ছাগলের রক্তে ওইটা তৈরি হইলো। ছাগলের শরীর থেকে রক্তটা নিলা, নেওয়ার পর ওইটা আবার প্রসেসিং করলে তাহলে এই কেমিক্যালটা তুমি আলাদা করে নিতে পারবা। সো দিস ইজ বায়ো ফার্মিং। নেক্সট কোয়েশ্চেন। লেমিনার এয়ার ফ্লো একটা বুঝতে পারছি। এয়ার ফ্লো মানে বাতাসের প্রবাহ, লেমিনার মানে হচ্ছে পাতলা। তো তোমার জানালা দিয়ে যে বাতাসের ফ্লো হয় এটা কিন্তু বাল্ক ফ্লো, মেসিভ ফ্লো, মানে একসাথে হুড়ুড় করে বাতাস আসে। যদি এমন হয় সরু একটা এরম করলা, তাহলে বলো তো পুরো বাতাসটা কি পাতলা হয়ে ভেতর প্রবেশ করতেছে না, এটা লেয়ারে প্রবেশ করতেছে না? এইটার নামই হচ্ছে লেমিনার এয়ার ফ্লো। যখন তুমি একটা সরু ছিদ্র করবা ওইটাতে বাতাস আসবে, মনে হবে এইরকম পাতলা বাতাস আসতেছে, পাতলা আসতেছে এইটা। নেক্সট কোয়েশ্চেন। পেট্রিডিস কি? পেট্রিডিস পেট্রি ডিশ। পেট্রি ডিশ মানে হচ্ছে কালচার মিডিয়াম। কালচার মিডিয়ামটার নামই পেট্রি ডিশ, যেখানে খাবার টাবার সব কিছু, ডিশ মানে খাবার টাবার সব কিছু আছে, ওখানে জীবাণু টিবাণু বা কোনো একটা টিস্যু বড় হইতে পারে কালচার মিডিয়াম। আর লাস্ট, হ্যাঁ, মাইক্রোটোম। মাইক্রো, টোম এই বানান বলো, মাইক্রোটম কই দেখছিলাম? এটা হচ্ছে ভাই টিস্যু কালচারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণের মধ্যে আছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি অনুগুলো ও হচ্ছে আচ্ছা, দেন মাইক্রোটোম। এই যে দেখো মাইক্রোটম, এটা মেশিন। হ্যাঁ, যে স্পেশালাইজড প্রিসিশন কাটিং ইনস্ট্রুমেন্ট which accurately and repeatedly slice section from a block to of embedded tissue. আচ্ছা, টোম মানে কাটা, বুঝছো? যেমন অ্যানাটমি, টোম মানে কাটা। তারপর অ্যানাস্টোমোসিস, কোনো কিছু কেটে জোড়া দেওয়া, টোম মানে কাটা। তো ধরা যাক একটা মাংসটাকে তুমি স্লাইস 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 করে কাটতেছো চেকিংয়ের জন্য বা কোনো টেস্টের জন্য, খুবই পাতলা পাতলা, মাইক্রো মানে কম বা মাইক্রো মানে এখানে পাতলা বোঝা আছে, তো পাতলা পাতলা করে কাটাটার নামই, কোনো টিস্যুগুলা এতগুলো টিস্যু নিলা পাতলা পাতলা করে কাটতেছো, দিস ইজ মাইক্রোটোম, পাতলা করে কাটা যন্ত্র। আর কেউ প্রশ্ন করবা? ওকে, বাই। ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। যে ফার্স্ট বলছে সালাম দিতে সে প্রশ্ন করো। জি ভাইয়া, জেনেটিক প্রুফটা কি আরেকবার বোঝানো যাবে? মানে বুঝিনি ওটা। ও আচ্ছা, জেনেটিক প্রব মানে কি, আমি সহজ করে বলি। ধরা যাক তুমি হচ্ছে
আর তোমার কথা বলা যাবে না। মুহিব ভাই হচ্ছে, ধরা যাক মুহিব ভাই হচ্ছে তার পার্টনারের সাথে আছে, মুহিব ভাইয়ের বউ ভাবি আছে। তো মুহিব ভাই নারীর প্রতি আকর্ষণ, আমার মনে হচ্ছে না এত জটিলতা যাওয়া যাবে না, বলা ভালো জিনিস। এরা সুযোগ পাইলে ফ্যামিলি নিয়ে টান দেয়। দেখো এটা একটা ডিএনএ খণ্ড, হ্যাঁ ভালো করে দেখো, এটা হলো মেইন খণ্ড, হ্যাঁ এই যে এই পাশেরটা, আর এই পাশেরটা হলো কমপ্লিমেন্টারি খণ্ড। ওকে, এটা বুঝতে পারছো তুমি? জি ভাইয়া। আচ্ছা, এরা কি দুইজন আকৃষ্ট হয়ে একসাথে যুক্ত হয়ে আছে না ডিএনএতে? এটা তো বুঝছো। হুম। তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশন আছে। এখন তুমি আমাকে বলো তো, আমি যদি এমন একটা খণ্ড বানাই, এই কমপ্লিমেন্টারিটার মতো একটা খণ্ড বানাইলাম, এটা মোস্ট পাওয়ারফুল, এবং এখানে কিছু রেডিও অ্যাক্টিভ বা হচ্ছে তেজস্ক্রিয় অণু দিলাম এগুলোতে আর কি, মানে সেম অণু এখানে যা আছে তেজস্ক্রিয় অণু দিলাম। এখন তুমি আমাকে বলো তো, এইটা যদি আমি কাছে নিয়ে আসি, এটা কি এর প্রতি আকৃষ্ট হবে কিনা, বা এর প্রতি আকৃষ্ট হবে কিনা, এইটা এই লেয়ারটা? কারণ এইটারই আর একটা রূপ হলো এইটা। সো এইটা হলো জেনেটিক প্রব। জেনেটিক প্রব, প্রব মানে কি জিনিস জানো? প্রব মানে হচ্ছে মেটাল ডিটেক্টর যন্ত্রটা, ওইটাই একটা প্রব, যে কাছে নিয়ে গেলে মেটালের সাথে আকর্ষিত হয় বা ডিটেক্ট করতে পারে। ঠিক তেমনি এটা একটা প্রব, কাছে আসলে ডিটেক্ট করতে পারে, আকর্ষণ বা কোনো রিয়াকশন দেখে বোঝা যায়। তুমি কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে, নেক্সট কোশ্চেন প্লিজ। এ আদাব বলছো কে? ও প্রশ্ন করো। আদাব ভাইয়া। নাম কি তোমার? ভাইয়া সন্দীপ কর্মকার। সঞ্জীব কর্মকার, বলো। ভাইয়া আন্তঃপ্রজাতি সংকর বলতে কি বোঝায়? অন্ত মানে হচ্ছে নিজেদের মধ্যে, লায়ন লায়ন, টাইগার টাইগার, এদের মধ্যে হচ্ছে প্রজনন, নতুন বাচ্চা পয়দা করা। লায়ন টাইগার কিন্তু আলাদা আলাদা প্রজাতি, দিস ইজ কল আন্তঃপ্রজাতি, বুঝছো? ইন্টার স্পেসিস। লায়ন টাইগারের সাথে বাচ্চা হবে লাইগার। তুমি কি এবার বুঝছো? লায়ন লায়ন, টাইগার টাইগার, এগুলো হচ্ছে অন্তঃপ্রজাতি। ওকে, নেক্সট কোশ্চেন। জি ভাইয়া, বুঝছি। আর কোনো কোশ্চেন নাই? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম কি তোমার? মাজহারুল ইসলাম। মাজারুল। ভাইয়া এখানে জেনেটিক্যাল প্রোবটা কি সেম বেস হতে হবে দুইটা? হ্যাঁ, সেম হইতে হবে, সেম না হলে মানে ইনসুলিনের 153টা বেস, তাহলে জেনেটিক্যাল প্রোবে কি 153টা বেস হতে হবে? না, এই ধরনের আমি কোনো ডেটা পাই নাই, বা এত ডিপলি আমি ওটা দেখি নাই কখনো। তবে 153টাকে আকৃষ্ট করতে যদি 153টা লাগে, এগুলো তো আর অনেক বড় না, এগুলো চোখেও দেখা যায় না, অনেক ছোট। 153টা অনেক ছোট, এই তো, সিম্পল। হতেই পারে 153টা দিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি নূর। নূর, বলো। আচ্ছা ভাইয়া, 16 জিনিসটা কি আসলে? সিস্টিন জিনিসটা কি? অ্যামিনো অ্যাসিড। কে বুঝাছে না দুইটা অ্যামাইনো অ্যাসিড? সিস্টিন অ্যামিনো অ্যাসিড, সেরিন, সিস্টিন। সিস্টিন এমন একটা অ্যামিনো অ্যাসিড যেখানে সালফার থাকে, বুঝছো? অ্যামিনো অ্যাসিড একটা রাসায়নিক পদার্থ যেখানে, বলো। আরেকটা প্রশ্ন ছিল যে মলিকিউলার সিজারের মধ্যে একটা টার্ম ছিল যে MBO1, এই MBO1 রেস্ট্রিকশন এনজাইম। তাও জি এর সাথে বয়ে দেওয়া শুধু জি থেকে কর্তন করে, কিন্তু জি থেকে কি কর্তন করে ওটা বয়ে দেওয়া নেই। এটাকে যে কোনো কিছু বেশ কর্তন করতে পারে? হ্যাঁ, তুমি দারুণ একটা প্রশ্ন করছো, এটা খুবই কনফিউজিং। যে জি থেকেই সে কর্তন করবে, তাহলে তো মাল্টিপল জায়গাতেও কর্তন করতে পারে, তাই না? একটু চিন্তা করে দেখো, যদি জিতে কাটে তাহলে অনেক জিতও একটা জায়গায়, যে কোনো জায়গায় কাটতে পারে, পারে কি না? জি। তাহলে এটা বিপজ্জনক তো, তাই না? এটা তো স্পেসিফিক হইলো না। তাহলে এখানে একটা ব্যাপার আছে, দেখো।
আমরা কি চলে গেছি? এই যে দেখো, শুধু জি না, জির পর এ থাকতে হবে, তারপর টি থাকতে হবে, তারপর সি থাকতে হবে। কারণ এখানে দেখো সি সির মাঝখানে সে কাটে, সামনে পেছনে কি আছে ডাজেন্ট ম্যাটার, আমরা আলোচনার মধ্যে যাচ্ছি না। ও হচ্ছে জি জি এর মাঝখানে কাটে, এটা মোটামুটি আমরা বুঝতে পারছি, আলোচনার মধ্যে যাচ্ছে না। কিন্তু এইটার ক্ষেত্রে জি এর আগে কাটে। এখন একটা সিকোয়েন্সের মধ্যে তো অনেক জি, এখানে একটা জি থাকতে পারতো, এখানে একটা জি থাকতে পারতো, এখানে একটা জি থাকতে পারতো, তাহলে তো সে গিয়ে সব জায়গায় কাটতো। তাহলে ব্যাপারটা এমন হবে, জির পর এ থাকতে হবে, তারপর টি, তারপর সি, তাইলেই সে এই চারটা জিনিসের আগে এসে কেটে দেবে। সে দেখবে পেছন থেকে কি কি আছে সিকোয়েন্সটা, তাহলে জির আগে গিয়ে কেটে দেবে। প্রশ্নের উত্তর পাইছো? Yes, thank you, man. ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা যাই হোক, প্রশ্ন নাই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।